মনে করে ধরে নাও, তুমি ধরে নাও এখন যদি কেউ এখানে বলে হুজুর এখানে যদি উলঙ্গ ডান্স দিতে পারেন, মেয়েদের নর্তকী নাচাতে পারেন, আমরা যুবক মানুষ, তাহলে আপনাকে সবাইকে আমি ভোট দেবো। এই নেগেটিভ তোমরা দাঁড়া করে এটা আমি পারবো না, এটা অ্যাকসেপ্টেড না, কেন আমি ইসলাম এটা কবুল করে না, কি কথা ঠিক না? কিন্তু তোমরা যদি বলো হুজুর এখানে বিরিয়ানি যদি খাওয়ান তাহলে আমি ভোট দেবো, এটি ইসলাম কবুল করে। কথাটা বুঝাতে পারি নাই? দুই নেগেটিভের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বাকি হলো এই যে আমরা এইটা দৃঢ়ভাবে সবাইকে এই কথা বোঝাবার চেষ্টা করি যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি, ইসলামের জন্য রাজনীতি করি, তাহলে পদচ্যুত হবে না। কি হবে না? পদচ্যুত হবে না। আর যদি তোমার মাথার মধ্যে তুমি দাও ক্ষমতার জন্য রাজনীতি করি, তখন আদর্শ বিকৃত হয়ে যাবে, আজকে হোক কালকে হোক। এর জন্য আমরা আদর্শ ভিত্তিক রাজনীতি করতে চাই, আদর্শ বিবর্জিত রাজনীতি করতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমরা দেখতে পাই যেসব রাজনৈতিক দলগুলো থাকে এরা নির্বাচনের আগে একরকম কথা বলে, নির্বাচনের পরবর্তী সময়ে একরকম কথা বলে। আর একটা জিনিস হচ্ছে আপনাদের আমার বর্তমান যে আজকে আমার এখানে আসা বা একটু কৌতুক হচ্ছে, আমি শুনেই সাথে সাথে বলছি যে হ্যাঁ আমি আসবো। আমরা এখন পর্যন্ত যারা জেনজেট প্রজন্ম আছি, অন্য যে কোনো রাজনৈতিক দলের তুলনায় আপনাদের প্রতি আমাদের একটু আস্থা জায়গাটা আছে যে আপনারা আপনাদের যে কথাগুলো বলে, আমার মনে হয় যে আপনারা কাউকে গুনায় ধরে কথাগুলো বলেন না, যে অমুক দেশ, অমুক রাষ্ট্র কিংবা অমুক সংগঠন আমাদের বিরুদ্ধে চলে যাবে। আপনারা যদি কখনো ক্ষমতায় যেতে পারে, আপনাদের এই যে বোল্ড যে স্পিচ এগুলোকে আপনারা ধরে রাখবেন কিনা? দেখেন স্পষ্ট কথা, আমি তো আগে এই কথাটাই বললাম, যে ব্যক্তি আচ্ছা ভাই মাইক কি হলো আবার? আমি তো আগেই বলছি যারা মিথ্যাবাদী তারা মিথ্যাই বলবে। আমাদের সমস্যা এখানে, আমি বারবার বলি, যে ব্যক্তি চোর সে মায়ের নাকে স্বর্ণ চুরি করে, যে ব্যক্তি জালেম সে বাবার সাথে মায়ের সাথে জুলুম করে, আর যে ব্যক্তি চোর না সে 70 টাকাও চুরি করতে পারে, অভ্যাস নেই। যে ব্যক্তি জালেম না সে শত্রুর সাথে জুলুম করতে পারে না, কারণ অভ্যাস নেই। আমাদের তো মিথ্যা বলার অভ্যাসই নেই রে ভাই, ওয়াদা খেলা পুরো অভ্যাসই নেই, ছোটোবেলার তো শিখেই নাই। কারণ নবী আলাইহিস সালাম বলছে আলামতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত চিহ্ন হলো 3টা। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, যখন আমানত রাখে আমানতের খেয়ানত করে। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে ওয়া ইনসাল্লাহ সামা, যে ব্যক্তি মিথ্যা বলে, ওয়াদার খেলাফ করে এবং আমানতের খেয়ানত করে, সে ব্যক্তি যদি নামাজও পড়ে রোজাও রাখে, সে ব্যক্তি মুনাফিক। কাজে আমরা তো মুনাফিকদেরকে নির্বাচিত করেছি, কোনো মুমিনদেরকে নির্বাচিত করি নাই। তা আপনি বুঝবেন কিভাবে? এর জন্য বলছি যারা সত্য কথা বলে, সত্যবাদীদের কথা আমরা গুরুত্ব দেই না, কারণ মিথ্যার সয়লাবে আমরা সব কিছু মিথ্যা মনে করি না। এই মিথ্যার সয়লাবে এখনও কিছু সত্যবাদী আছে। আশা করি ইনশাআল্লাহ যা কিছু বলি এগুলি ইনশাআল্লাহ করার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। শাইখ অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়ে ফেলেছেন, এর বাইরে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনি বলছেন যে কি অনুজদের তারপরে হচ্ছে জেনজিদের গড়ে তোলার কথা, তো এই গড়ে তোলার প্রসেসটা কি হবে সেটা যদি একটু। এটা সবাইকে নিয়ে আমি প্রসেস করব। যেমন আপনাদেরকে আমি ডাকবো, ডাকার পর আপনাদেরকে বলবো যে আপনাদের গড়ার বা আপনারা কী চান, কোন পদ্ধতি চান, কোন প্রক্রিয়া চান। আপনারা ছাত্র মানুষ, কেউ ছাত্রত্ব শেষ করছেন, এখন আপনারাই বলেন আপনাদের জন্য কোনটা সুবিধা হবে। এখানে দেখা যায় আমাদের হাদিবাজি ইনোসেন্ট ভোটারদের কথা বলছিল, অর্থাৎ যারা সাধারণত বাংলাদেশের রাজনীতি সবসময় করে না, শুধুমাত্র ভোটের পরিবেশ যদি সুস্থ থাকে তাহলে তারা গিয়ে ভোট দেয়। তো এই রকমের যারা লোকেরা আছে তাদের ম্যাক্সিমামের হচ্ছে যে সন্তানদের আর কি তারা এই রাজনীতি থেকে দূরে রাখে। তো তাদের যাতে আমরা সুস্থ রাজনীতি আর কি চর্চা করা শিখাতে পারি, সেজন্য আর কি প্রসেসটা কি? আমরা তো সেইটাই বলছি, আমরা নৈতিকতা শিক্ষার মাধ্যমে আমরা রাজনীতি করি। যেমন আমাদের ঈশা ছাত্র আন্দোলনের মূল দাবি হলো শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন, রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। আমরা তো আগেই বলছি রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। আমরা এমন ছাত্র গঠন করতে চাই যেন আমাদের মুরব্বীরা ছাত্র সংগঠনে তাদের সন্তানদেরকে নিয়ে আসে। আমরা এইভাবে ইনশাআল্লাহ নৈতিকভাবে তাদেরকে শিক্ষা দিতে চাই। যেমন আমাদের এই ছেলেরা কিন্তু মাদ্রাসায় পড়েনি, আমাদের যারা ছাত্র আন্দোলন আছে অনেকেই মাদ্রাসায় পড়েনি, কিন্তু দেখা যায় আলহামদুলিল্লাহ আদর্শর দিক থেকে তারা 1 নম্বরে আছে। হ্যাঁ, সামনে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটার জন্য আমার পরিচয়ের প্রাসঙ্গিকতা আছে আসলে। আমি আহ্বায়ক ইনকিলাবগঞ্জ বরিশাল বিশ্ববিদ্যালয়। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যদি আল্লাহর অশেষ রহমতের সংস্কৃতি চান, আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে হাদি হত্যার আজকে 56তম দিন, এখনো পর্যন্ত হাদি হত্যার বিচারের
তদন্তটুকু ঠিকভাবে হয়নি। আমার মনে হয় বাংলাদেশে একটি খুন হওয়ার পরে বা হাদি ভাইয়ের মতো একটি মানুষের খুন হওয়ার পরে সেই হত্যার তদন্তটা পর্যন্ত হবে না। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, সর্বোপরি বাংলাদেশের সরকার এতটাও দুর্বল না। সম্মানিত সাহেব, আপনি যদি সংসদে যেতে পারেন, যেই কথাগুলো বর্তমান বাংলাদেশ সরকার এবং প্রশাসন বলতে পারছে না, করতে পারছে না, আপনি সেই কথাগুলো কিভাবে উপস্থাপন করবেন সংসদে? দেখেন, আমি আমার যোগ্যতা অনুযায়ী সংসদ উপস্থাপন করব, কিন্তু পাশ করার তো দায়িত্ব আমার না। আপনি দেখবেন আমি আমার সাধ্য অনুযায়ী উপস্থাপন করতে পারছি কি পারছি না, এবং হাদি হত্যার বিচারের জন্য আমি তোলপাল সৃষ্টি করতে পারছি কি পারিনি। আশা করি ইনশাআল্লাহ এ ব্যাপারে, হাদি হত্যার বিচারের ব্যাপারে ইনশাআল্লাহ আমি সংসদে জোরালো ভূমিকা পালন করব, যা ইনশাআল্লাহ আপনারা টের পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত সাহেব, তাহলে আমি ইনশাআল্লাহ নিশ্চিত হলাম আপনি সংসদে গেলে অবশ্যই হাদি হত্যা দেখবেন ইনশাআল্লাহ আমি কী করি, ওই জালেমদের চেহারা উন্মোচন করবে ইনশাআল্লাহ, জালেমদের চেহারা আমি ধরে 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 ধরে, আমি তো যেমন তেমন প্লেয়ার না কিন্তু। আর আমার আসলে ব্যাপারটা কি, আমি কারোর মাথা নিয়ে, কারোর পায়ের নিচে আমার মাথা নেই। আমি কারোর সাথে ধরা না যে অমুকের সাথে ধরা আছি, কথা বলতে আমার দুর্বলতা আসবে, এরকম কিন্তু আমি না, আমার বাবাও না, আমার দাদাও না। আমরা কারোর সাথে চুক্তিবদ্ধ রাজনীতি করি না, কাজে আমাদের গলার স্বর অন্যর গলার স্বর এক হবে না। আমরা কারোর সাথে চুক্তি করে ছাড়াও পাই নাই, কারোর সাথে চুক্তি করে দেশেও আসি নাই, কারোর সাথে চুক্তি করে বিদেশেও যাই নাই, কারোর সাথে চুক্তি করে বেরো হইনি, কথাটা বুঝাতে পারি নাই। কাজে আমাদের গলার স্বর স্পষ্ট কথা আমরা বলতে পারবো ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, একটু বলি, এখানে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমি আপনার ভুল কাজগুলো তুমুল সমালোচনা করতে চাই, এই ক্ষেত্রে আমি আপনার কাছে কতটুকু নিরাপত্তা পাবো? গঠনমূলক সমালোচনা তো ভালো, গঠনমূলক, কিন্তু মিথ্যা সমালোচনা ভালো না। আমরা সমালোচনা মিথ্যা সমালোচনা, যেমন দেখবেন সমালোচনা কি করে, আমার বিরুদ্ধে একটা ওই যুগান্তরের একটা লেবেল লাগাইয়া পয়সার এই পত্রিকার এক সেরিকে দিয়া আমাকে হোটেলে দাঁড়া খাইস। আমি দেখেন না এরকম, ওই কমনতে দেখছেন না? আচ্ছা বলেন, এটা কিন্তু মানুষ করতে পারে? এর সে বড় তোহমাত, এটা তো দৌড়া মারা উচিত। কোরআনের আদেশ অনুযায়ী কী মারা উচিত? দিয়া দিছে। মানুষ, সাধারণ মানুষ কীভাবে বুঝবে? আবার কি লেখছে, আমি সৌদি আরবে চুরি করে ধরা খাইছি। এগুলি কি কোনো মানুষের বিরুদ্ধে বলতে পারে? এগুলি কি সমালোচনা? এগুলো তোহমাত, মিথ্যা, অপপ্রচার। এই কয়েকদিন আগে দেখেন 400 কোটি টাকা সর্বনাইতে উদ্ধার হয়েছে, এই হেলিকপ্টার উদ্ধার করতেছে। কারণ একে কিন্তু মানুষ করতে পারে? আসলে বিশ্বাস করেন, কয়জন মানুষ অবৈধ, আগে তো বোঝা খুবই কঠিন ছিল, কিন্তু নেট জগতে এসে বোঝা যায় কে বৈধ কে অবৈধ, আল্লাহ মাফ করুক। যাই হোক, সমালোচনা গঠনমূলক ভালো। আমরা রাজনীতিবিদরা গঠনমূলক সমালোচনা শুনতে পারি, সহ্য করি, পছন্দও করি, কিন্তু যেই সমালোচনা গঠনমূলক না, এটা কারোর জন্য করা উচিত না, করাও ঠিক না। নিজে গুনাহগার হবেন, তোহমাত হবে, আকবরুল কাবায়ের, বহুত বড় কবিরা গুনাহ, এটা করা ঠিক না। সমালোচনা করা ভালো, কিন্তু তোহমাত, মিথ্যা বলা ভালো না। জি, তারপরে আসসালামু আলাইকুম শাহিদ, আমার একটি প্রশ্ন হচ্ছে যে যুবকদের বেকারত্ব এবং কর্মসংস্থান সৃষ্টিতে আপনি কি ভূমিকা রাখবেন? আমি তো আজকেও বক্তৃতায় বলছি, যেমন বেকারত্ব দূর করার জন্য আমরা তাদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করব। এর মধ্যে বহুত কাজ হতে পারে, যেরকম আমরা কিছু বেকারদেরকে একসাথ করে তাদেরকে ব্যবসায় লাগাতে পারি, নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরি করতে পারি, বিদেশে যাওয়ার জন্য একটা ক্ষেত্র সৃষ্টি করতে পারি, কথা ঠিক না? এরকমভাবে উদ্যোগী বানাতে পারি, ছোট ছোট ব্যবসা সৃষ্টি করতে পারি। এরকমভাবে যদি আমরা একটা সমষ্টিগতভাবে কিছু যুবকদেরকে নিয়ে সুন্দর একটা ওয়ার্কশপমূলক কাজ আমরা সৃষ্টি করতে পারি, পথ দেখাতে পারি, তাহলে ইনশাআল্লাহ বেকারত্ব অনেক দূর হয়ে আসবে বলে আমি মনে করি। জি, তারপরে আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান, শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়, বিদায়ী সভাপতি, বরিশাল ইউনিভার্সিটি ওপেন সোসাইটি। আমার দুটো কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আমরা জানি আমাদের প্রত্যেক দেশের অর্ধেকাংশ হচ্ছে নারী ভোটার। সো একটা খুব বড় প্রশ্ন আছে, রিসেন্টলি একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে বরিশাল শিল্পকলা একাডেমিতে আপনার সাথে একটা টক শো ছিল, এবং এখানে একটা অংশের মধ্যে দিদিদের মধ্যে খুব বড় একটা প্রশ্ন আছে, কারণ আপনাদের প্রতি একটা অভিযোগ ছিল একজন নারী প্রার্থী যে আপনি আসলে ওইখানে সে উপস্থিত থাকা অবস্থায়
সংলাপে অংশগ্রহণ করতে চাননি। সংসদে যেহেতু আপনি নির্বাচিত, আমরা বিশ্বাস করি যে আপনি নির্বাচিত হয়ে সংসদে যাবেন। তো এই বিশাল অংশ যে নারী আছে যারা সংসদে যাবে, বা হচ্ছে নারীদের জন্য আপনাদের পলিসিটা কেমন হবে, প্রশ্ন নাম্বার 1। আর প্রশ্ন নাম্বার 2 হইতেছে যে আমরা জেনজিরা যখন আন্দোলন করছি 24 গণঅভ্যুত্থান, আমাদের সবচেয়ে বড় আন্দোলনটা ছিল শেখ হাসিনার পরিবারতন্ত্রের বিরুদ্ধে বা মুজিববাদের বিরুদ্ধে। সো এই যে আমরা জানি যে আমাদের যে আপনি যেহেতু বীর বা সম্মানিত শায়েখ, আপনার পরিবার, আপনার বাবা বীর ছিলেন, সো এমন কেউ আছেন কিনা যারা যদি হইতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্ব পর্যায়ে যেতে চান বা ইসলামী আন্দোলনের প্রধান হইতে চান, আপনাদের পরিবার বন্ধার পাতে এটা কোনো বাধা আছে কিনা, বা এর ক্ষেত্রে পলিসিটা আসলে কেমন হবে? সো এই দুটো প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। আসলে সেদিকে ডিবিসি না, সে আয়োজন তো আমি করি নাই, সে করছে তারা। কাজে তাদের কাছে প্রশ্ন করে কে থাকবে না, এটা আমাকে উপর হয়তো আপনি কেন প্রশ্ন করছেন। আর ওই মহিলাকে বলেন আমি তাকে বলছি কিনা, যদি আয়োজকরা কোনো সিস্টেম করে সেটা আয়োজকদের ব্যাপার, জবাব দেবে আয়োজকরা, সেটা আমি জবাব দিতে যাব কেন? নাম্বার 1। নাম্বার 2, যে বলছে পরিবারতন্ত্র, আমাদের মধ্যে আসলে পরিবারতন্ত্র বলতে আমরা কিছু বুঝি না। পরিবারতন্ত্র মানে পরিবারের আইন, তন্ত্র মানে কি? আইন। পরিবারতন্ত্র বলতে আমরা কিচ্ছু বুঝি না। আমাদের ব্যক্তিগত পরিবারের কোনো আইন কানুন তোমাদের উপর চাপাই দিয়েছি নাকি ভাই? আমাদের পরিবারের কোনো আইন নেই, কোনো কানুন নেই। সম্পূর্ণ প্রশ্ন ছিল, আমি শেষ করি। পরিবারের আইন বলতে পরিবারতন্ত্র বলতে পরিবার, গণতন্ত্র মানে জনগণের আইন, সমাজতন্ত্র মানে সমাজতন্ত্রের আইন, আর পরিবারতন্ত্র মানে পরিবারের আইন। আমাদের পরিবারের ব্যক্তিগত কোনো আইন নাই, কানুন নাই, এটা প্রথম মনে রাখতে হবে। বলতে পারেন হুজুর পরিবার থেকে যে আপনাদের বারবার লিডারশিপ হয়, আমাদের মধ্যে মজলিসে শুরা আছে, আমরা প্রতি বছর মজলিসে শুরা ডাকি। এই মজলিসে শুরার মধ্যে নির্ধারিত হয়, এর জন্য দেখবেন আমাদের আবারও পূর্ণবার অমুকে নির্বাচিত হয়েছে। তার মানে এই নয় যে আমরা আগের মতো বাস আর দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার দরকার নেই, এরকম না। আমাদের প্রতি 2 বছর পর পর নতুন নির্বাচিত হয়। বাকি ঘটনা হলো যদি আমাদের মধ্য থেকে নির্বাচিত হয়, এটা আপনার আপত্তি, তাহলে আমি বলবো নবী ইব্রাহিম আলাইহিসসালাম বংশে নবী ছিল কত? নবীর ছেলে নবী, 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 নবীর ছেলে নবী। এর কোনো আপত্তি আছে? আপত্তি সেখানে না। আপত্তি হলো ইজা উসিদাল আমরু ইলা গয়রি আহলিহি ফান্তাজে সা, যদি অযোগ্য কোনো ব্যক্তি সে আমার পরিবারের বাহিরেও হয়, সে যদি নেতৃত্ব দেয়, এইটা হলো দর্শনীয়। আচ্ছা বলেন তো, ডিসির ছেলে ডিসি, ডিসির ছেলে সিলি ডিসি হয়, আসমানকে আপত্তি তুলছে? জজের ছেলে জজ, জজের ছেলে আরও গৌরব, কুলের মায়ও জজ ছিল, এই ছেলেটাও জজ, এটা গৌরবের বিষয়। কিন্তু দেখতে হবে তার মধ্যে যোগ্যতা আছে কি নাই। যদি যোগ্যতা না থাকে, সে যেই হোক না কেন, পরিবারের হোক পরিবারের বাইর হোক, তাকে ক্ষমতা যাওয়া ঠিক না। আর যদি পরিবারের মধ্যেও হয়, আর যদি যোগ্যতা থাকে, সমস্যা বলতে কিছু আছে বলে আমি জানি না, এবং কোনো দুনিয়ার আইনে আছে কিনা তা আমি জানি না। আচ্ছা, প্রথম প্রশ্নের একটা অংশ ছিল, যেহেতু আমাদের বাংলাদেশের অর্ধেক ভোটার নারী, আপনি যখন নির্বাচিত হয়ে সংসদে যাবেন, নারীদের জন্য পলিসিটা কেমন হবে, এবং এই যে অভিযোগটা আপনার প্রতি করা হয়েছে যে আপনি আসলে সংসদে নারীদের সাথে বসবেন কিনা, এই কোশ্চেন। আচ্ছা দেখেন, নারীদের কি হবে যদি আমি ক্ষমতায় যাই, তখন আমার কাছে প্রশ্ন করবেন আপনি ক্ষমতায় গেলে নারীদের জন্য কি ব্যবস্থা করবেন। আর আমি যে সংসদে যাই, তখন আমি সিঙ্গেল পার্সন সংসদের একজন সদস্য, আমি সেখানে সংসদের আইন পরিবর্তন করব কিভাবে? সংসদের আইন পরিবর্তনের জন্য যদি আমার মেজরিটি, আমার সংসদ সদস্য আমরা হই, তখন আপনি প্রশ্ন করতে হবে। সে প্রশ্নের জবাব আগিয়ে দিয়ে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমরা চলবো। কোরআন ও সুন্নাহ শরিয়া যেভাবে বলবে আমরা সেইভাবে বলবো, সেইভাবে করব। এখন এটা ব্যাখ্যা দেওয়ার সময় এখানে নেই। কোরআন ও সুন্নাহর ব্যাখ্যা কোটি কোটি, হাজার হাজার। এখন আপনাকে এই মূল 1 মিনিটের মধ্যে তো বলার কিছু নেই। শুধু এতটুকু বলবো যে আমাদেরকে জনগণ ক্ষমতায় বসায়, যদি জনগণ আমাদেরকে ভোট দেয়, আল্লাহ যদি কবুল করেন, তাহলে অবশ্যই কোরআন ও সুন্নাহ অনুযায়ী কাজ করব। কোরআন ও সুন্নাহ, আর যদি আমি একা যাই, তাহলে কোরআন ও সুন্নাহর পক্ষে বক্তৃতা করব। কোরআন সুন্নাহ বাস্তবায়নের জন্য চিল্লাচিল্লি করব। কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ করব। কথা হলো এইটা। বাকি হলো বর্তমানে যদি আমরা ক্ষমতায় না যাই, তখন আমার উপরে যেরকম পর্দা ফরজ, প্রত্যেকটা মুসলমান মহিলার উপর পর্দা ফরজ। শুধু পর্দা কিন্তু মহিলাদেরও ফরজ না, পুরুষেরও ফরজ। আমি আমার ফরজ আদায় করব, সে তার ফরজ আদায় করবে। সে করবে কি করবে না সেটা তার ব্যাপার, কিন্তু আমি তো ফরজ আদায় করব। বাস এটা দিয়ে শেষ করতে চাই যে নারী ক্ষমতায়ন বা এমপাওয়ারমেন্ট,
So, এই জায়গা থেকে জাস্ট এই উত্তরটুকু চাচ্ছিলাম যে আপনাদের পক্ষ থেকে দেখেন একটা কথা বুঝতে হবে, নারী ক্ষমতায়নের ব্যাপারে ইসলাম নারীদেরকে সম অধিকার না অগ্রাধিকার দিছে। নারীদেরকে কি দিছে? অগ্রাধিকার দিছে। এখন ক্ষমতায়নের ব্যাপারটা কিন্তু এক একজনের ধারণা অনুযায়ী এক এক ধরনের হতে পারে। এর জন্য আমরা মনে করি আমরা নারীদেরকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করে অগ্রাধিকার দেই, সর্ববিচার আমরা নারীদেরকে বেশি অগ্রাধিকার দেই, এবং নারীরা মনে করি ইসলাম যদি ক্ষমতায় যায় সবচেয়ে বেশি সুফল অর্জন করবে নারীরা। ভাই আমার কিন্তু আর একটা আছে প্রোগ্রাম, জি, জোরে বলেন, শুনুন। ওই পিছনে ভাই। আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন আপনি? আল্লাহ আপনাদের দোয়া। আমি শিক্ষার্থী মোহাম্মদ নাইম ইসলাম, সরকারি বর্জমোহন কলেজ। আমার একটা প্রশ্ন, বিগত দিনে বরিশালে যারা ছিল তারা নির্বাচনী ইশতেহারে রাখছে যে জনবদ্ধতা নিরসন এবং রাস্তাঘাট যখন একদম পরিকল্পিত হয় সেই রাস্তাঘাট কেবল ওয়াইফাই লাইন, গ্যাস লাইন, বড় বড় রাস্তা খনন করা। আপনি যদি নির্বাচিত হন, বরিশালে জনবদ্ধতা নিরসন, আর বরিশালকে বলা হয় আবর্জনা শহর, শহরের চতুর্পাশে অপরিষ্কার পরিচ্ছন্ন তাহলে এই শহরটা। তো যদি ক্ষমতায় যান, জনবদ্ধতা নিরসন এবং জনগণের যে রাস্তা খনন করা হয় এবং ড্রেন করা হয়, আপনি নির্বাচিত হলে পরবর্তী কি পদক্ষেপ নেবেন জানতে চাচ্ছি। দেখেন আপনারা জ্ঞানী মানুষ, আপনাদেরকে অনেক কিছু বলার দরকার হয় না। একটা হলো সিটির আওতাধীন, আর একটা হলো এমপির আওতাধীন। আপনাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে বরিশাল সিটি সম্পূর্ণ মেয়রের আওতাধীন। এটার বাজেট ভিন্ন, পরিকল্পনা ভিন্ন, এদের প্রশাসন পর্যন্ত ভিন্ন। আপনারা জানেন তো অবশ্যই, সিটির প্রশাসন ভিন্ন, এর বাজেট ভিন্ন, এর সব কিছু ভিন্ন। এরপরে যেহেতু আমার কনস্টিটিউশনের মধ্যে আছে, আমি যতটুকু সম্ভব চেষ্টা করব, কিন্তু আমার আওতায় পড়ে না। এটা আমরা প্রথম বুঝতে হবে যারা জ্ঞানী। এই জবাব কিন্তু আমি সবাইকে দিই না, আমি কথাটা বুঝাতে পারিনি। এই জবাব কিন্তু আমার সবাই যেটা ভুল বুঝবে, সমস্যা হবে। কিন্তু ইনশাল্লাহ তারপরেও আমি বরিশালের জন্য যতটুকু সম্ভব, যা বিগত দিনে যা করে নাই তার চেয়েও ভালো কিছু করার ইনশাল্লাহ আমি চেষ্টা করব। যাই হোক, আমি আমার বন্ধুদেরকে বলবো, মনে হয় প্রশ্নের জবাব এই প্রায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকাশ শাহ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা দেখতেছি সারা দেশে শরিয়া নিয়ে বর্তমানে আপনারাই কথা বলতেছেন এবং শরিয়া কায়েম করতে চান। তো আপনাদের সেই শরিয়াটার পদ্ধতিটা কেমন হবে এটা জানতে চাই, এবং আপনারা কি এক্সিস্টিং যে সিস্টেম এটা কি এই রাষ্ট্রকাঠামো কি ভেঙে দিবেন, নাকি প্রচলিত যে নিয়ম আছে সেই অনুযায়ী আপনারা শরিয়াটা কায়েম করতে চান? দেখেন, শরিয়া কায়েম করলে প্রচলিত নিয়ম থাকবে না, প্রচলিত নিয়ম থাকলে শরিয়া থাকবে না। ভাই এটা তো একটা কন্ট্রাডিকশন, এটা তো একটা পরিপূরক না। যদি শরিয়া থাকে প্রচলিত আইন থাকবে না, প্রচলিত আইন থাকলে শরিয়া থাকবে না। শরিয়া আমাকে বলবে কিভাবে দেশ পরিচালনা করব, এটা আমাকে শরিয়াই বলবে। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, হে আমার নবী, আপনাকে আমি যে শরিয়াতের প্রতিষ্ঠা ফাত্তাবি'হা, আপনি সেই শরিয়াতের অনুসরণ করেন। ওয়ালা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন, কমবক্ত জাহেল মূর্খ যারা ইসলামের দ্বীনের জ্ঞান রাখে না, তাদের আদর্শ নিয়ম নীতি অনুযায়ী আপনি চলিয়েন না। কাজী তোমাকে শরিয়াই বলিয়া দিবে তোমার কাজটা কি। আমি কথা বুঝাতে পারিনি ভাই, তোমার সংবিধানে বলে দিয়েছে তোমার কাজটা কি, এটা তোমার কানুন। ঠিক আমার শরিয়াটা কানুন। শরিয়া শব্দের অর্থ আইন, শরিয়া শব্দের অর্থ কি? আইন, কানুন, নিয়ম, বাস্তবায়ন, প্রয়োগ, এগুলি সবই শরিয়াতের অর্থ। রাস্তা, অর্থাৎ শরিয়া শব্দের অর্থ রাস্তা। তোমার এই রাস্তায় তোমাকে বাতলিয়ে দেবে তুমি কোথায় যাবা, কাজে কোনো ইশকাল নেই, প্রশ্ন নেই। হ্যাঁ, আমি অর্ণকুবি, শিক্ষার্থী, গভর্নমেন্ট কলেজ। আমি বরিশালের স্থানীয় ছেলে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা বিগত সময় থেকে এখন পর্যন্ত দেখতেছি যে বরিশালে তেমন কিছু একটা উন্নয়ন হয়, তো সেক্ষেত্রে বরিশালে একটা ইপিজেড নাই, বরিশালে একটা ওয়াসার নাই। আপনি যদি নির্বাচিত হন, আপনি কি এই যে আমাদের 6 লাইনের রাস্তাটা, এবং আমাদের ইপিজেড বা একটা ওয়াসার আপনি এর জন্য সংসদে দাবি জানাবেন কিনা, এটা একটা প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের অধিকাংশ মামলারা কিন্তু আমাদের ভোটার বরিশালে। আপনি এই যে নারী বান্ধব তাহলে কর্মসংস্থানের যে জায়গাটা এবং তরুণরা যে কর্মসংস্থানের জায়গাটা, এখানে জন্য আপনার ভূমিকা থাকে। আমার নারীদের জন্য কর্মসংস্থানকে আরও মসৃণ, সুন্দর এবং নিরাপত্তামূলক ভিত্তিক এক কর্মসংস্থান করব। ভাই আসলে আমরা যেটা ভুল বুঝি, নারীদেরকে ইসলাম কাজ করতে নিষেধ করে নাই তো। আমাদের গতকালকে আমার মেয়ে
তোমার একটা বক্তৃতা করছে এই সে আমাদের এই বরিশাল ক্লাবে শিক্ষিতা মহিলাদের কিনা। ও টপিক ছিল যে বর্তমান প্রচলিত মেয়েরা নারীবাদীরা যে বক্তব্য দেয় ইসলাম সেটার কিভাবে পার্টিসিপেট করে এবং কিভাবে সেটার জবাব দেয়, কিভাবে তাদের সাথে যুক্ত হয়, কিভাবে ভিন্ন হয়। আমি কথাটা বুঝাতে পারছি? অর্থাৎ ইসলাম নারীদেরকে যে সম্মান, যে মর্যাদা, যে ইজ্জত দিয়েছে, এইটা কোনো আদর্শ, কোনো নিয়ম, কোনো কানুন আজ পর্যন্ত সেখানে ধারে কাছেও যেতে পারেনি। এই তোমাদেরকে মনে রাখতে হবে, যদি ধরে নাও আমি নারীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য চেষ্টা করি, তো এটা কি ইসলামের খেলাফ হবে? পর ইসলামে তো এইটাই পক্ষে। একটা উদাহরণ দিই তোমাকে। বাবা মা দুজন অসুস্থ, একটা ঔষধ, বাবাকে খাওয়ালে বাবা বাঁচবে, মাকে খাওয়ালে মা বাঁচবে। এখন শরিয়াত কি বলে? কাকে খাওয়াবে জানো? মাকে। এটা মাকে প্রাধান্য দিছে। 2 মিনিট বস্তা, এখন তোমার স্বামীও আছে, স্ত্রী আছে, এখানে কে তুলবে? কথা বলো। কেন? সমাধিকার দাও। স্বামী তুলবে কেন? সমাধিকার দাও, স্বামী তুলবে কেন? না, এখানে ইসলাম নারী থেকে অগ্রাধিকার দিছে। এটা স্বামী তুলবে, এটা স্ত্রী তুলবে না। আমি কথাটা বুঝাতে পারছি? এইভাবে দেখা যায় হাজারো জায়গায় ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে। আমরা যেই প্যাসের মধ্যে পড়ে গেছি অলরেডি সংস্কৃতির মধ্যে, এইটাকে একটু প্যাসটা খুলতে সময় লাগবে। আচ্ছা বলো তো, আমার মেয়ে সে নারী না? আমার স্ত্রী কি সে নারী না? আমার মা কি সে নারী না? আমার ফুফি কি নারী না? তার বক্তব্য আর এই সমস্ত নারীদের বক্তব্য কি এক? তা তুমি নারীদের মধ্যে তো বক্তব্য ঠিক নাই, তা কোন নারীর বক্তব্য শুনবা, কোন নারীর বক্তব্য অমান্য করবা? এটাও তো প্রশ্ন আছে। তুমি কোন নারীর কথা মানবা, কোন নারীর কথা মানবা না, এটাও তো প্রশ্ন আছে। এখন তুমি যদি বলো নারী বলতে অমুক নারী, তাহলে আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে। যাই হোক, এই তোমাদের এই তর্কে এখন যাব না। তোমরা এতটুকু মনে করো, বর্তমানে আমাদের নারীদের ভোট 80% ইসলামের পক্ষে। যদি আমরা ইসলামওয়ালারা নারীবাদী না হই, তো ইসলামের ভোট 80% কেন মহিলাদের হবে? এটা কেন বুঝো না তোমরা? আমি কথাটা বুঝাতে পারছি? তার মানে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে, পণ্য বানায়নি, পতিতা বানায়নি। এইটি হলো ওদের আপত্তি। আচ্ছা বলো তো, এখন পাশ্চাত্যরা যে আইন কানুন চাপিয়ে দেবে, এখন যদি তারা বলে যে আমাদেরকে লিভ টুগেদার করতে হবে, এখন এইটাই কি আইন? এইটাই কি স্বাধীনতা? এখন যদি কেউ আমাদেরকে বলে ট্রান্সজেন্ডার করতে হবে, এইটাই কি আমাদের স্বাধীনতা? এখন যদি কেউ বলে যে আমরা কি করব, এই সমকামী করব, এইটাই কি স্বাধীনতা? আসলে আমাদের মাথার মধ্যে ওরা এক একটা পোক ঢুকায় দেয়। কথা বুঝাতে পারছি? তার মানে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, আরও বেশি দিবে। এখন যাই হোক, তোমরা অনেক প্রশ্ন করে জবাব দিয়েছি। আসসালামু আলাইকুম হুজুর, আমি অনেকদিন পর্যন্ত অপেক্ষা করতেছি আপনার সাথে এই কথা বলবো। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এস এম ওয়াহিদুর রহমান। তোমারই তো দরকার, বলো। হুজুর, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে ইসলামী ছাত্র আন্দোলনের যারা প্রচার, যে সমর্থকরা যখন প্রচারে যায় তখন একটা কথা বলেন, যখন জনতা বলে যে আপনারা ক্ষমতায় আসেন নাই, তখন অথবা আপনারা যে পলিটিক্স করতেছেন, আমরা দেখতেছি যে পলিটিক্যাল বাইন্ডারির বিরুদ্ধে আপনারা স্ট্রং হয়ে দাঁড়াইতে পারেন না, তখন তারা একটা উত্তর দেয় যে না, আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা করি হচ্ছে শুধু আমরা ইসলামের জন্য রাজনীতি করি। তো আমার কথা হচ্ছে কি, আপনি কি এটা মনে করেন না যে আসলে আপনারা ক্ষমতার রাজনীতি করতেছেন না, আপনারা ইসলামের রাজনীতি করতেছেন? কিন্তু 24-এর পরে যেই ন্যারেটিভে, এখন তো আমরা ন্যারেটিভের রাজনীতি চলে বর্তমানে, তো এরপরে আমরা এখন যেটা বুঝি জনতার রাজনীতি, মানে মানুষকে ধারণ করার যে রাজনীতি, আমার দেশের মানুষ, আমার দেশের পলিটি কি চিন্তা করতে আছে সেই অনুযায়ী নিজের বক্তব্যকে জনতার সামনে উপস্থাপন করার রাজনীতি। তো আমরা সেই জনতার রাজনীতি থেকে সরে যাচ্ছি কিনা, এক। এবং দ্বিতীয় একটা কোশ্চেন, সেটা হচ্ছে অনেকে বলে যে ইসলামী ছাত্র আন্দোলন এবার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, অথবা ইসলামী ছাত্র আন্দোলন অথবা ইসলামী আন্দোলন এবার একটা কড়া প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে আমি যেটা বরিশালবাসী হিসেবে, একদম বরিশালের সন্তান হিসেবে আমি যেটা চাই, এইবারই ইজ দ্য টাইম ইসলামী আন্দোলনকে এইবারই ক্ষমতায় যাইতে হবে। এটা বরিশালের মুক্তির জন্য এবং এটা বরিশালের স্বাধীনতার জন্য। কারণ আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দায়িত্ব পালন করছি, এই 1.5 বছর পর্যন্ত আমি দেখেছি যত ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাস স্ট্যান্ড দখল, যত ধরনের রাহাজানি, তার পিছনে যেই গোষ্ঠীটা ছিল সেই গোষ্ঠী হচ্ছে চিরাচরিত 2টা পলিটিক্যাল বাইনারির একটা বাইনারি। তো এইটার বিরুদ্ধে আমরা আপনার কঠোর গর্জন চাই এবং একই সাথে
আমরা চাই যে ফ্যাসিবাদ বিরোধী যত ঐক্য ছিল তাদের ভিতর দলমনা থাকুক, তাদের ভিতর পলিসি ডেভেলপমেন্টের ডিফারেন্স থাকুক, তাদের ভিতর আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকুক, ইভেন আমরা দেশের জনতা যেটা চাই, এই জনতার রাজনীতি চাই যে আপনারা সবাই এক থাকেন। আমরা সেই আগামী 2 দিনে এই ধরনের কোনো ক্যারিজমেটিক কিছু দেখতে পাবো কিনা, এটা হচ্ছে শেষ প্রশ্ন। ধন্যবাদ। দেখো, ইসলাম যেইভাবে আমাদেরকে নির্দেশনা দেয় আমরা সেইভাবে জনগণকে জাগ্রত করার চেষ্টা করি। জনগণের দিক নির্দেশ অনুযায়ী ইসলামকে আমরা জাগ্রত করার চেষ্টা করি। এটা তোমার প্রথম নেগেটিভটা বুঝতে হবে। আইন বিভাগের লোক, দেখো তুমি যখন বিচারে বসো তোমার আইন যেটাকে কাভার করে তুমি বিচারটা সেইভাবেই করো। আইন যেটাকে কাভার করে তুমি কি বলো যে বেটা আমার আইন কাভার করে না। ঠিক আমাকেও জনগণের দৃষ্টি ইসলাম যেটা কাভার করে সেই অনুযায়ী দৃষ্টি ফিরাবার জন্য চেষ্টা করি। কিন্তু ইসলাম যেটা কাভার করে আমি কিন্তু সেটাকে গ্রহণ করতে পারি না। এটা তোমাকে প্রথমে নেগেটিভ বুঝতে হবে। আমার নেগেটিভ অন্যের নেগেটিভ এক না। কেউ যদি মনে করে, ধরে নাও, তুমি ধরে নাও এখন যদি কেউ এখানে বলো হুজুর এখানে যদি উলঙ্গ ডান্স দিতে পারেন, মেয়েদের নর্তকী নাচাতে পারেন, আমরা যুবক মানুষ, তাহলে আপনাকে সবাইকে আমি ভোট দেবো। যদি এই নেগেটিভ তোমরা দাঁড়া করে এটা আমি পারবো না, এটা অ্যাকসেপ্টেড না, কেন আমি ইসলাম এটা কবুল করে না। কি কথা ঠিক না? কিন্তু তোমরা যদি বলো হুজুর এখানে বিরিয়ানি যদি খাওয়ান তাহলে আমি ভোট দেবো, এটি ইসলাম কবুল করে। কথাটা বুঝাতে পারি নাই? দুই নেগেটিভের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বাকি হলো এই যে আমরা এইটা দৃঢ়ভাবে সবাইকে এই কথা বোঝাবার চেষ্টা করি যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি, ইসলামের জন্য রাজনীতি করি, তাহলে পদচ্যুত হবে না। কি হবে না? পদচ্যুত হবে না। আর যদি তোমার মাথার মধ্যে তুমি দাও ক্ষমতার জন্য রাজনীতি করি, তখন আদর্শ বিকৃত হয়ে যাবে, আজকে হোক কালকে হোক। এর জন্য আমরা আদর্শ ভিত্তিক রাজনীতি করতে চাই, আদর্শ বিবর্জিত রাজনীতি করতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আচ্ছা যাই হোক, আমার বরিশাল্লা পোলা, এই বরিশাল্লা পোলা কইছে যে এইবার আমরা ক্ষমতায় যাইতে পারি, সেই কাজ করতে হবে। এইটাকে তোমরা সবাই চাও? এইবার চুপ রয়েছে তুমি কিন্তু দেখছি। এবং হুজুর আরেকটা কথা, আমরা জুলাইতে যারা রক্ত দিছি, আমরা আচ্ছা বাস কথা শোনো, যদি এই বছর তোমরা ইনশাল্লাহ চাও যে এই বছর চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, খুনি এবং লম্পটদের বিরুদ্ধে আমরা বরিশাল 5 আসনে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে একটা বিপ্লব করবো, আন্দোলন করব, এইটাকে তোমরা চাও কি চাও না? যদি চাও ইনশাল্লাহ এবার সম্ভব, শুধু সম্ভব না, লিখে রাখতে পারো ইনশাল্লাহ। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যদি তোমরা সামনে থাকো, যদি তোমরা সামনে থাকো, যদি তোমরা নামো, তাহলে মিনিমাম কমপক্ষে এবার হাত পাকা 50,000 ভোট বেশি বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। লিখে রাখতে পারো ইনশাআল্লাহ, লিখে রাখতে পারো। কারণ আমি এই বিষয়ে কমপক্ষে অভিজ্ঞশীল, নির্বাচনের ব্যাপারে কমপক্ষে অভিজ্ঞশীল। তোমরা যদি ইনশাআল্লাহ নামো, আমি বিশ্বাস করি এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারবো ইনশাআল্লাহ। তোমরা জিততে পারবা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। তোমাদের জন্য